আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মনে হয় সবাই ভালো নেই। আসলে দেশের যে পরিস্থিতি, যে সময় দিয়ে যাচ্ছি আমরা, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে ভালো থাকার কথাও না। আহ গত কয়েকদিন যাবৎ আসলেই যে জিনিসগুলো চোখের সামনে আসতেছে, যে ভিডিওগুলা, যে ছবিগুলা বা যে পরিস্থিতি যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করাটা খুব টাফ। আচ্ছা, আমি সাধারণ জনগণ হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশের কিছু কথা বলতে চাই বা কিছু পয়েন্ট ধরে দিতে চাচ্ছি। আশা করি সবাই জানেন বিষয়গুলো, তারপরও জানলে তো হবে না, এগুলো তো সবাইকে এভাবে সতর্ক করে দিতে হবে, জানাতে হবে। তো এর মধ্যে প্রথম যেই ঘটনাটা, সেটাই তো আসলে কি বলবো, যে একটা স্কুলের মধ্যে একটা বিমান এসে পড়লো। এটা দোষ আসলে কারো দিয়ে লাভ নেই। এটা যদি বলেন, সেটা হতে পারে যে একমাত্র সিস্টেমেরই সমস্যা। এটা আপনার বাচ্চাদেরও দোষ নাই, কলেজেরও দোষ নাই, বা সে পাইলটেরও দোষ নেই, সেটা হচ্ছে সিস্টেমের সমস্যা। আর এর বাইরে তো কিছু বলার নেই। তারপরে হচ্ছে এখানে যেই মূল বিষয়টা, সেটা হচ্ছে লাশ, অনেকে বলতেছে লাশ গুম করা হচ্ছে। এটা যে কোনো সরকারের একটা টার্গেট থাকে, যে কোনো দুর্ঘটনা হোক বা কিছু হোক, লাশ গোপন করা। এটা কেন করে আমি জানি না, বাট এটা কেন করতে হবে বা কোন সংবিধানে আছে যে লাশ কমাইতে হবে, লাশের সংখ্যা বাড়ানো যাবে না, যতজন মারা গেছে একুরেট হিসাবটা দেওয়া যাবে না, এটা কেন করে, সেটার কোনো লজিক কোনো সরকার দিতে পারতেছে না। অন্যান্য জায়গায় করলেও এটি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, তারপর মাইলস্টোনের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে লাশ গোপন করাটা তো সহজ না। সেখানে তো আপনার কতজন স্টুডেন্ট থাকে একটা ক্লাসে, কতজন উপস্থিত থাকে, সব কিছুই ওদের নোট করে থাকে। ইভেন আমি যে আমার বাচ্চা স্কুলে যায়, যদি কোনোদিন কোনো কারণে যেতে না পারে, অসুস্থতা হোক বা কোনো কারণে যেতে না পারে, স্কুল থেকে কিন্তু মেসেজ চলে আসে যে আজকে আপনার বাচ্চা অনুপস্থিত ছিল, সেটাকে আপনি জানেন কিনা। যেভাবেই হোক, ওরা তো ওটা সফটওয়্যার সিস্টেম হলো না। আর খাতা কলম না হলে আগুনে পুড়িয়ে গেছে, সব বাদ দেন, ওদের সফটওয়্যার সিস্টেম তো থাকার কথা। তো নর্মালি কতজন স্টুডেন্ট ওই ক্লাসে নর্মালি স্টুডেন্ট ছিল, উপস্থিত ছিল কতজন, অনুপস্থিত কতজন, ওই হিসাবটা বের করলেই তো প্রকৃত মৃতের সংখ্যা বের হয়ে যাবে। ওইটার জন্য আমাদের মিডিয়ার কাছে কেন যাইতে হবে? মিডিয়া তো বলবেই, মিডিয়ার তো কাজই এটা। মিডিয়া তো কখনো সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে না আমাদের। তো ওটা তো একমাত্র স্কুল কর্তৃপক্ষই জানবে। তো এটা যেন তো হই হুল্লোড় করার কিছু নাই, মিডিয়া যাই বলুক না কেন, একমাত্র স্কুল কর্তৃপক্ষই জানবে যে আমার ক্লাস থ্রিতে টোটাল কতজন স্টুডেন্ট ছিল, ওই দিন উপস্থিত ছিল কতজন, কতজন স্টুডেন্ট হসপিটালে অ্যাডমিট আছে, মৃত সংখ্যা বের হয়ে যাবে। এটা নিয়ে তো হই হুল্লোড় করার কিছু, মিডিয়ার কাজ মিডিয়া করবেই। আর আরেকটা বিষয় হচ্ছে, বলা হয়েছে যে শহরের মধ্যে কেন প্রশিক্ষণ হবে, এটা অবশ্যই নেগেটিভ বিষয়। এটা আসলে অন্যান্য উন্নত দেশে কিন্তু কখনো শহরের মধ্যে বা জনবহুল দেশের মধ্যে আপনার প্রশিক্ষণ কেন হবে? এটা কেন প্রশিক্ষণ মানে কি? এটা দুর্ঘটনা হতেই পারে। ভাই, আমি যদি সাইকেল চালানো শিখতে যাই, আমি কিন্তু পড়বো। আমি জানি আমি সাইকেল চালানো শিখতে গেলে কিন্তু আমি হয় পড়বো, 10 বার হলেও পড়বো। বাট সাইকেল আর বিমান কিন্তু এক না। আমি যদি পড়ি, সেখানে আমি আঘাত পাবো। আর একটা বিমান যদি পড়ে, অবশ্যই সেখানে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটা মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এই প্রশিক্ষণটা কেন শহরের মধ্যে হবে? এটা হবে আপনার সমুদ্রের পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে হবে, বা টাঙ্গাইল, গাজীপুর যে বন জঙ্গল আছে, ওইসব জায়গায় হবে, যাতে কারো কোনো ক্ষতি না হয়। আর প্রশিক্ষণ হবে আপনার একটা জনবহুল দেশের মধ্যে, এলাকার মধ্যে, জনবহুল জেলার মধ্যে। তার মধ্যে হচ্ছে এই বিমানবন্দরটা যখন করা হয়েছিল, এই রানওয়েতে যাতে কোনো স্কুল কলেজ উঁচু দালান করতে না পারে, সেটাও তো খেয়াল করা হয়নি। যে এটা হচ্ছে রানওয়ে, এটা তো আপনার শুধু প্রশিক্ষণ বিমান না, নর্মাল যে বিমানগুলো, যে বিমান, যেমন আমাদের গত মাসে বা 2 মাস আগে যেটা দেখলাম আহমেদাবাদে, একটা বিমান উঠার সময় কিন্তু পড়ে গেছে, এবং দুর্ঘটনায় অনেকগুলো মানুষ মারা গেছে, বিমানেরও মানুষ মারা গেছে, সাধারণ মানুষও মারা গেছে। তো আমার কথা হচ্ছে যে যেখানে রানওয়েটা হবে, সেই রানওয়ের উঠা এবং রানওয়ে যেখান থেকে প্লেনটা নামবে, এই জায়গাগুলোতে কেন উঁচু দালান করা হবে, কেন আপনার স্কুল কলেজ প্রতিষ্ঠান করা হবে, সেটাও আপনার সিস্টেমের বাইরে চলে গেছে। সিস্টেম থেকে তখন এটা বাধাগ্রস্ত করা হয়নি। এই জন্য কিন্তু প্রথমে বললাম যে প্রবলেমটা কিন্তু আসলে কারো দোষ না, এটা হচ্ছে সিস্টেমের দোষ। সিস্টেমেই কিন্তু আটকা পড়ে গেছে। আর এর মধ্যে যদি আমি মাঝখানে একটু বলি, যে আসলে যে দুর্ঘটনাটা ঘটছে, এই যে বিমানটা যেটা হইলো, এটা তো আপনার কত F7, যেটা অনেক পুরনো বিমান, যেগুলো অবিকৃত ছিল, কেউ কিনে না,
সেইগুলো যে বাংলাদেশ কিনে নিয়ে আসছে, কোন সরকারের আমলে কিনছে, কেন কিনছে সেটারও তদন্ত করা উচিত। কেন এটা নিয়ে দুর্নীতি করা হয়েছে আমরা তো জানি, এটা কোন কোন সরকার আমলে কেন হয়েছে, কে কিনছে সেটাও আমরা জানি। সে মমতাময়ী চোর, মমতাময়ী চোর এটা দুর্নীতি করে, তার ফ্যামিলি দুর্নীতি করে এটা কিনছে, তো এটা তো তদন্ত করা উচিত। এখানে যদি সারা বিশ্বে আপনার উন্নত জেট বিমান ব্যবহার করা হয়, সেখানে বাংলাদেশ ব্যবহার করতেছে অবিকৃত, যেগুলো চলে না, যেগুলো মানুষ বিভিন্ন দেশ এগুলো ইউজই করে না, ওগুলো নিয়ে কেন প্রশিক্ষণ করতে হবে? তারপরে এই বিমান তো বাংলাদেশে কয়েকবার বিধ্বস্ত হয়েছে, তারপরে কোনো সতর্ক হয় নাই। টাঙ্গাইল হয়েছে 2বার, চিটাগাং হয়েছে 1বার, তারপরে কোনো সতর্ক হয় না যে না এই বিমানটার ব্যবহার করা যাবে না, এটাতে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। টনক আগে কেন নড়ে নাই, টনক পরে কেন নড়ছে? এই ইনফরমেশনগুলো আগে কেন বের হয় নাই? আগে কেন মিডিয়া এগুলো নিয়ে কথা বলে না? এখন সব মিডিয়া বের করতেছে এই বিমান কেন ব্যবহার করা হচ্ছে, কেন এটা করা হচ্ছে। কেন তোমরা গত 17 বছর কি করছো? বসে বসে ললিপপ খাইছো? যাই হোক, এগুলো বলে লাভ নেই ভাই। আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমাদের কথা তো দাম নেই। আমরা কথা বলবো, যে কোনো মুহূর্তে দেখবেন আমরাই নাই, আমরাই গুম হয়ে গেছি। মানুষ লাশই লুকায় ফেলে, আমরা তো কিছুই না। তারপর হচ্ছে আরেকটা বিষয় যে ভাই, আমরা দেশের যে মানুষ, আমাদের তো আসলে মনুষ্যত্ব বলতে কিছু নাই। দুর্ঘটনা একটা হয়ে গেছে, যত কিছুই হোক না কেন, যেহেতু দুর্ঘটনা হয়ে গেছে, দুর্ঘটনাটা ঘটে গেছে, আমরা সাধারণ মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে আমাদের উচিত সবাইকে সাপোর্ট করা, হেল্প করা। ভাই এখানে টাকা পয়সা বা বিজনেস কিছু না, একটা মানুষ বিপদে পড়ছে তাকে ভাই আপনি হেল্প করবো। আর এখানে এই ছোট ছোট বাচ্চাগুলো আগুনে পড়তেছে, ওদের পানি দেওয়ার জন্য ওইখানে যে দোকানগুলো ছিল, ওরা পানির বোতলের দাম নাকি 2 লিটার 500 টাকা 600 টাকা বিক্রি করতেছে। তারপরে হচ্ছে আপনার রিক্সা ভাড়া নাকি যেখানে 50 টাকা, সেটা নাকি ওরা 300 টাকা 400 টাকা চাচ্ছে। সিএনজি ভাড়া যেটা 200 টাকা, ওরা নাকি 1000 টাকা চাচ্ছে। ভাই ওরা কি মানুষ? এটা কি হয় কখনো? ভাই এটা কি পারবেন? আমার মতো বা আপনার মতো সাধারণ মানুষ এটা পারবে কখনো করতে? যে ভাই এই ছোট বাচ্চাগুলো তো তাদেরও হতে পারতো, এটা মাইলস্টোন না পর একটা প্রাইমারি স্কুলেও পড়তে পারতো। এটা ওই যে রিক্সা চালক বা সিএনজি চালক, ওদের বাচ্চা কাচ্চারও তো থাকতে পারতো। ওরা কি পারতো তখন এই কাজটা করতে? যে যে দোকানদার পানি বিক্রি করতেছে, তার বাচ্চাও তো স্কুলে পড়তে পারতো, সে কি পারতো তখন এই কাজটা করতে? ভাই বাচ্চারা গুলা আগুনে পুড়ে মানে কি অবস্থা হয়ে গেছে, মানে ওদেরকে হেল্প করা কি উল্টা ওদের কাছ থেকে জুলুমের মতো টাকা আদায় করতেছে। ভাই তুই ফ্রি নিয়ে যায়, তোর কি কমে যাবে? ভাই আমার দোকানেও তো এরকম অনেক সময় অনেক মানুষ আসে, অনেক বয়স্ক মানুষ আসে, বা ক্ষুধা লাগে, বলে যে ভাই কিছু খাওয়ার আছে কিনা, বা একটা বার্গার দিবেন কিনা, বা কিছুটা দেন, বা একটা পানি দেন। ভাই আমি ব্যবসা করি, এটা আমার বিজনেস মাইন্ড থাকবে, বাট একজন মানুষকে একটা বার্গার খাওয়ালে তো আমার কমে যাবে না। আমার আশেপাশে দোকান সবাই জানে, আমার আশেপাশের দোকান সবাই দেখে, যে প্রায় কেউ যদি আসে, আমি বা বয়স্ক লোক আসে যে ভাই কটা টাকা দেন, কটা হেল্প করেন, আমি তাদের কিন্তু খাওয়াই দিই। কেউ যদি আসে বলে ভাই পানি হবে কিনা, আমি তাদেরকে পানি দিয়ে দিই। বা একটা 20 টাকার পানি, আমি যদি তার কাছ থেকে 20 টাকা রাখি, আমার কি মানে কোটিপতি হয়ে যাবো ওই 20 টাকা দিয়ে? বা আমি যদি তাকে 20 টাকার পানি খাওয়াই দিই, একটা বার্গার খাওয়াই দিই, আমাকে খুব বেশি লস হয়ে যাবে? আমি বুঝি না ভাই মানুষ কেন এই কাজগুলো করে, কেন এই ধরনের মানে মনুষ্যত্বহীন চিন্তা ভাবনা তাদের। আমার ভাই মাথায় আসে না, এইগুলো আমাদের মাথায় আসবে না। আর এই দুর্ঘটনার পরে যেই পাইলট নিহত হয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি। হতে পারে যে সে হয়তো চেষ্টা করছে এটা খোলা জায়গা নেওয়ার জন্য, বাট দুর্ঘটনা তো তার হাতে না। আর এটা তো কোনো ভাই রিক্সা বা সাইকেল না যেটা কন্ট্রোল করে এটা জায়গা থামানো যাবে, বা এটা জেট বিমান, এটা যেই স্পিড থাকে, এটা আমরা যেহেতু পাইলট না ভাই, আমরা বিমান চালাই না, আমরা জানি না। এটা কন্ট্রোল করাটা এতটুকু হলেও বুঝি যে এটা কন্ট্রোল করাটা খুব টাফ। এটা তো সহজ না যে আমি হুট করে ব্রেক মেরে কন্ট্রোল করে দেব। বাট যাই হোক, ওনাকে যদি রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, তাহলে আমাদের যে একজন শিক্ষিকা ছিলেন, যিনি চাইলেই মানে সুন্দরভাবে বের হয়ে যেতে পারতেন, উনি আল্লাহর মধ্যে এখন জীবিত থাকতেন। কিন্তু এটা না করে সে প্রায় কমপক্ষে যেটা দেখলাম যে প্রায় 20 জন স্টুডেন্টকে উনি জীবিত উদ্ধার করছেন, সুস্থ উদ্ধার করছেন, কিন্তু সে আর বাঁচতে পারেনি। হয়তো বা তার অর্ধেক অংশ পুড়ে গেছে, হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে মারা গেছে। ওনাকে কি একটা রাষ্ট্রীয় সম্মান দেওয়া যেত না? ওনাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া যায় না? পাইলট যার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে, সে যদি রাষ্ট্রীয় সম্মান পেতে পারে, আর যে শিক্ষিকা এতগুলা ভবিষ্যৎকে উদ্ধার করলো নিজের জীবনের মায়াটা ত্যাগ করে, ওনাকে কি আমরা রাষ্ট্রীয় সম্মানটা দিতে পারি না?
দেওয়া যেত না? এটা কি আমাদের দায়িত্ব ছিল না? এটা আমি কারো নাম বলবো না, এটা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যে হোক বা সরকারের পক্ষ থেকে হোক, তাকে কি সে কি এটা প্রাপ্য না? সে কি ডিজার্ভ করে না? সে তো চাইলে স্টুডেন্টের মায়া ত্যাগ করে, তার পরিবারের কথা চিন্তা করে, তার বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে সেখান থেকে বের হয়ে যেতে পারতো, কিন্তু সেটা করে নাই। ওনাকে আমরা রাষ্ট্রীয় সম্মানটা দিতে পারিনি। সে মরে গেছে, তার রাষ্ট্রীয় সম্মান দিয়ে কী করবে? যদি ওইটা চিন্তা করে ওইটার হিসাব আলাদা, তাহলে যার কারণে মারা গেছে তাকে তো আমরা ঠিকই রাষ্ট্রীয় সম্মান দিই। আচ্ছা, এগুলো বলে লাভ নেই, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা সিভিলিয়ান ভাই, আমাদের তো কোনো দাম নাই, আমাদের কোনো ভ্যালু নাই। আমরা সবার হাতে জিম্মি। সরকার বলেন, প্রশাসন বলেন, রিক্সাওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, পানির দোকানদার বলেন, সবার হাতে আমরা জিম্মি। আমরা বিপদে পড়বো মানে আমরা সবার হাতে জিম্মি। আমাদেরকে কেউ হেল্প করবে না, কেউ খোঁজখবর নেবে না। ভাই, একটা বৃষ্টি পড়লে এটা রিক্সাওয়ালা যে দাম নেয়, আর এখানটা দুর্ঘটনা ঘটছে, ভাই এটা তো স্বাভাবিক, ওরা তো এটা করবেই, কারণ ওদের তো মনুষ্যত্ব নাই। আমি আজকের পর থেকে এখনের পর থেকে কোনো রিক্সা চালককে প্রাপ্য ভাড়ার বেশি দিব না, কখনো দিব না। এরকম অনেক হয়, আমি রিক্সাতে উঠি, এদিক ওদিক যাই, বাজারে যাই, এদিক ওদিক যাই, প্রায় রিক্সাওয়ালারা বলে যে ভাই আমার খুব সমস্যা খারাপ, আমাকে 50 টাকা বাড়াই দিন বা 10 টাকা বাড়াই দিন, আমি দিয়ে দিই। আজকের পর থেকে আমি কোনো রিক্সা চালককে 1 পয়সাও বেশি দেবো না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ আমি ওইখানে যেতে পারি নাই, আমি ওখানে থাকতে পারি, আমি হেল্প করতে পারি নাই। ইভেন আমি এটাও চিন্তা করছি যে ওইখানে যে ভিড় জমায় লাভ নাই। ওখানে তো অনেক মানুষ ভিডিও করতে গেছে, যে বাচ্চাগুলো যে আগুনে পড়তেছে, অনেক মানুষ ভিডিও করতেছে। ভাই, তুই গায়ে পানি দে, বাচ্চাটাকে সেভ কর, একটা কাপড় দিয়ে ঢেকে কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। মানুষ ভিডিও করতেছে, মানুষ এগুলো ভিডিও করে ব্যবসা করতেছে। হয়তোবা এর জন্য আমি যাই নাই যে না, ওইখানে যে শুধু শুধু এখানে ভিড় জমায় লাভ নেই। ওইখানে যারা কাজ করতেছে প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে ওখানে কাজের কিছু নেই, প্রত্যক্ষভাবে যারা কাজ করতেছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। আমি যে কি করব, ওইখানে গেলে আমার ব্রেন ওয়াশ হয়ে যাবে, আমি হয়তো বা মোবাইল বের করে ভিডিও করবো, কারণ আমি কাজ করতে পারবো না বা কিছু, বা আমাকে সাপোর্ট করতে পারতেছে না বা ভিতরে ঢুকতে পারতেছে না, ভিডিও করবো। দরকার কি এখানে একজন মানুষ বানানো? বাট যারা ছিল তাদের তো দায়িত্ব ছিল মানুষগুলোকে হেল্প করা, বাচ্চাগুলোকে সুস্থভাবে যতটুকু সম্ভব হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়ার। কেন ভাই, ওদের কাছ থেকে প্রাপ্য ভাড়াটা নিলে কি খুব সমস্যা হয়ে যেত? আজকের পর থেকে কোনো সিএনজিওয়ালা, কোনো রিক্সা চালক বা এইসব দোকানদার সম্মান তো পাবেই না। ওদের প্রাপ্য ভাড়া থেকে 1 পয়সা ভাড়া আমি দিব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ভাই, যার যেটা মনে হয়। আর আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, এখানে রাজনৈতিক কোনো কিছু বলবো না। রাজনৈতিক বলে এতটুকুই বলবো যে গতকালকে স্টুডেন্টরা যে আন্দোলনগুলো করছে বা যে তাদের অভিযোগগুলো ছিল, তাদের যে দাবি দেওয়াগুলো ছিল, এটা সম্পূর্ণ যৌক্তিক, এটা তারা প্রাপ্য। এখানে লাশ লুকানোর কিছু নেই, একুরেট হিসাব দিতে হবে। কিন্তু এদের মাঝে যে আন্দোলনটা বা যে ঝামেলাটা হয়েছে, বা এটা 100% কুত্তা লেগের কাহিনী, যে কালকে ধরা পড়ছে কয়েকটা। ওরা তো চাই দেশে গন্ডগোল হোক ভাই, আওয়ামী লীগ চাই দেশে ঝামেলা হোক, আওয়ামী লীগ চাই দেশে গন্ডগোল হোক, এটাতে ওরা খুশি, এটাতে ওরা ভালো থাকে। ওরা তো মানুষের জাত না, ওরা তো সন্ত্রাসের জাত, ওরা চোরের জাত। ওদের কথা বলে লাভই নাই, কেন ওদের কথা বলে লাভ নাই। ওরা দেশের মানুষের ভালো হোক এটা ওরা চাইবে না, ওরা চায় একটা অরাজকতা লেগে থাকুক, এটার সুব্যবস্থা নিয়ে ওরা দেশে কিছু একটা করবে। ওদের মমতাময়ী মা দেশে আসতে পারবে না, যে চোরের মতো পালায় যায় সে কীভাবে আসবে? তার তো মান সম্মান আছে। এগুলো বাদ। আমরা চাই যে বাচ্চাগুলো এখন পর্যন্ত জীবিত আছে খুব দ্রুত সুস্থ হয়ে যায়, কারণ আমারও তো একটা বাচ্চা আছে, আমি তো তাকে স্কুলে দিয়ে আসি। আমার ভাই কান্না করতে করতে 2 দিন যাবত অসুস্থ হয়ে গেছে। যে বাবা মাগুলো বাচ্চাগুলারে স্কুলে দিয়ে আসছে সেগুলো আর পেলো না, মৃত অবস্থায় পাইলো। অনেক আছে গলে গেছে, মানে খুব ছিল অবস্থা। তো আমরা চাই যে বাচ্চাগুলো সুস্থ আছে এখন পর্যন্ত জীবিত আছে, আল্লাহ তাদেরকে যেন সুস্থতা দান করে। হয়তোবা সময় লাগবে, কারণ ভাই একটা আগুনের ফোঁটা বা একটা তেলের ছিটকা যদি হাতে এসে পড়ে, আমরাই জানি কতটা কষ্ট। আর এই বাচ্চাগুলা অর্ধেক অংশ আগুনে পুড়ে গেছে ভাই, এটা ফিল করতে পারবেন না, যে পুড়ছে সেই জানেন। এটা আমরা অনুমানও করতে পারবো না, অনুধাবনও করতে পারবো না যে তাদের কি কষ্টটা হচ্ছে। তো আমরা বেশি কথা না বাড়াই, আমরা শুধু এতটুকু দোয়া করি যে বাচ্চাগুলো এখন পর্যন্ত জীবিত আছে তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়, বাবা মা কোলে ফেরত চলে যায়। আর যারা মারা গেছেন তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে বেশ নসিব করে এই ফুডগুলোকে।
আর বেশি কিছু বলছি না। ধন্যবাদ সবাইকে।